ডিয়ার ভিউয়ার্স, গত সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট থেকে শিক্ষকদের টেটটা ম্যান্ডেটরি রায় আসার পর শিক্ষক মহলে যে প্রথম যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছিল, আস্তে আস্তে সেটা সংসদ পর্যন্ত পৌঁছেছে এবং সংসদে এটা আলোচনার এমন এক বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে যে শুধু এটা সরকার বিরোধী বা বিরোধী পক্ষই বলছে, সরকার পক্ষ কিছু বলছে না এমনটাও নয়। যখন কোনো ইস্যু সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ উভয়ের ইস্যু হয়ে দাঁড়ায়, তখন কিন্তু এটা একটা অন্য মাত্রা পায়। ফলে শিক্ষকরা যে এখন স্বস্তির ঘুম দিতে পারেন সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই আপনারা জেনেছেন, বহু সাংসদ নানান উপায়ে এবং নানানভাবে তারা কিন্তু সংসদে তাদের বক্তব্য পেশ করেছেন। আজকে একজন সাংসদের একটি লিখিত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব এবং এটিরও কারণ আছে। কারণ তার যে লিখিত বক্তব্য তার মধ্যে কিছু একটু অন্য মাত্রা আছে। সে কারণে যেটা আপনাদের কাছে দেখাবো, অবশ্যই আপনারা বিচার বিবেচনা করবেন, কারণ তিনি কিছু উপায়ও বাতলে দিয়েছেন সেখানে। তিনি যে বক্তব্যটি পেশ করেছেন, বক্তব্য এটি কিন্তু লিখিত বক্তব্য আন্ডার রুল 377 লোকসভার বিশেষ নিয়মাবলীর মধ্যে একটি। সেই নিয়মেই তিনি একটি লিখিত বক্তব্য লোকসভার স্পিকারের কাছে অ্যাপিল করেছিলেন এবং সেটা সংসদে গৃহীত হলে সেটি সংসদে কোশ্চেন আওয়ার এবং অন্যান্য বিজনেস আওয়ারের পরে পঠিত হবে এবং তারপরে তার সেক্রেটারিয়েট কি করবেন না, ইলেকট্রনিক্যালি প্রপার মিনিস্ট্রির কাছে এই নোটটি পাঠিয়ে দেবেন। এটি হচ্ছে 377-এর বিশেষত্ব। তো যাই হোক, আমরা চলে যাই তার যে লিখিত কি বক্তব্য তিনি পেশ করেছেন। বীরেন্দ্র সিং, ইনি হচ্ছেন মেম্বার অফ পার্লামেন্ট, ইনি সমাজবাদী পার্টি থেকেই বিলং করেন। তো ইনি নিয়ম 377 के अंतर्गत বক্তব্য এবং রিসেন্ট ডেট 12/12/2025 এটি পেশ করা হয়েছে। कि ना माननीय अध्यक्ष महोदय, मैं आपका ध्यान उत्तर प्रदेश के लाखों अध्यापनरत शिक्षकों से जुड़े एक अत्यंत गंभीर एवं संवेदनशील विषय की और आकर्षित कराना चाहता हूँ। তো আমরা মেন ম্যাটারে যাই। এখানে তিনি শিক্ষকদের যে টেনশন কাজ করছে, শিক্ষকদের কি কি অসুবিধা হতে পারে সে সম্পর্কে এখানে প্রারম্ভিক কিছু কথা বলেছেন। তবে তারপরে যেটি খুব গুরুত্বপূর্ণভাবে তিনি বলেছেন, দেখুন, यदि पहले से सेवा में कार्यरत एक अनुभवी अधिकारी जैसे किसी आईएएस अधिकारी को पुनः प्रारंभिक परीक्षा देने के लिए बाध्य किया जाए तो यह कितना अव्यावहारिक और हतोत्साहित करने वाला होगा। इसी प्रकार वरिष्ठ शिक्षकों से टेट दोबारा उत्तीर्ण कराने की व्यवस्था भी समान रूप से तर्कहीन और अनुपयुक्त है। अतः मेरी केंद्र सरकार से विनम्र अपील है कि এখানে দেখুন, এখানে তিনি তুলনা টানলেন যে এরকম একটি শিক্ষা ব্যবস্থায় এরকম একটি নিয়ম আনা কতটা উপযুক্ত। যদি কোনো আইএএস অফিসারকে এখন বলা হয় তাকে আবার আইএএস এর জন্য যে প্রবেশিক্ষা পরীক্ষা দিয়েছিলেন সেটি আবার দিতে হবে, তাহলে এটি কতটা তর্কযুক্ত, কতটা যথোপযুক্ত। সেরকমই টেট ম্যাটারটিও কিন্তু এটা কতটা উপযুক্ত বা তর্কযুক্ত। তো এটি বলার পরে তিনি কি আপিল করেছেন, দেখুন, মেরে केंद्र सरकार से विनम्र अपील है कि अपील इस प्रकरण में तत्काल हस्तक्षेप करे। तो এটা তো হস্তক্ষেপ করার কথা বলেছেন, কিন্তু ঠিক 2 নম্বর পয়েন্টে যে কথাটি বলেছেন এটি খুব গুরুত্বপূর্ণ। এটি আপনাদের বিচার্য বিষয়। আপনারা কি মনে করছেন এটা অবশ্যই কিন্তু ভয়েসটা রেজ করবেন। 3 जजों की एक उच्चस्तरीय समिति और कमेटी गठित की जाए जो वर्तमान शिक्षकों को पर इस आदेश के प्रभाव का मूल्यांकन करे
वरिष्ठ एवं दीर्घकालीन सेवा देने वाले शिक्षकों को लिए व्यवहारिक समाधान सुझाए, शिक्षा व्यवस्था और शिक्षक हित दोनों को ध्यान में रखते हुए संतुलित रिपोर्ट प्रस्तुत करें। তাহলে ইনি কিন্তু এক খুব গুরুত্বপূর্ণ উপায় বাতলেছেন। এই উপায়টা কতটা ফলপ্রসূ হবে সেটা কিন্তু বিচার্য বিষয়। উপায়টা তিনি যেটি বলেছেন, 3 জজের একটি কমিটি গঠিত করতে হবে, সেই কমিটি একটি রিপোর্ট পেশ করবে, সেই রিপোর্টের ভিত্তিতে কি করা উচিত সেটা কিন্তু পার্লামেন্টকে সিদ্ধান্ত নিতে হবে। তো এটিও একটি উপায়। তো আপনারা কীরকম ভাবছেন, বা পার্লামেন্টে সরাসরি একটি বিল পেশ করা যায় কি না? তো বিল পেশ হলে সেখানে তো অবভিয়াসলি যারা এক্সপার্ট কমিটি থাকবে তারা তো বিলের যে বয়ান হবে, বিল কেমন হবে সেটা করতেই হবে। এবং এর আগেও আমি বলেছিলাম যে বিলটাকে কিন্তু যদি এটা তৈরি করতে হয়, টেটটাকে মুক্তি দেওয়ার জন্য, যারা এক্সিস্টিং টিচার তাদের টেট মুক্তি দেওয়ার জন্য যদি বিল করতে হয়, তাহলে বিলটা যথেষ্ট সাবধানতার সাথে করতে হবে। কারণ সেটা যেন কখনোই এমন প্রতীত না হয় যে সুপ্রিম কোর্টের অর্ডারকে ডিরেক্ট ভায়োলেট হচ্ছে, সেটা যেন প্রতীত না হয়, মনে না হয়। তাহলে সেই জায়গাটায় তখনই কিন্তু এটা ফলপ্রসূ হবে, না হলে কিন্তু এটা আবার ডিসঅ্যালাউড হতে পারে। তো এটা একটা ব্যাপার। যখন জাজদের একটা কমিটি গঠন করা হচ্ছে, এক্সপার্ট জাজেসরা কমিটি গঠন করে তার রিপোর্ট দিচ্ছেন, সেই রিপোর্টের ভিত্তিতে যদি কোনো স্টেপ নেওয়া হয় তখন কিন্তু এটার একটা অন্য মাত্রা থাকবে। কারণ সুপ্রিম কোর্টের যে 2জন জাজেসের বেঞ্চ এই অর্ডারটা দিয়েছেন, সেরকমই এখানে 3জন জাজেসের একটা কমিটি যারা একটা বিস্তারিত রিপোর্ট তৈরি করবেন, যে রিপোর্টে টেট কেন তাদের জন্য বাধ্য হওয়া উচিত নয় সে ব্যাপারে ঠোস সাবুত, মানে একেবারে উপযুক্ত প্রমাণ পেশ করে তার একটা বিস্তর রিপোর্ট যখন পার্লামেন্টে যাবে এবং পার্লামেন্ট তার ভিত্তিতে যখন কোনো অ্যাকশান নেবে, তখন কিন্তু তার আরও বিশেষ মাত্রা থাকবে। শুধুই যে লোকসভার মিনিস্টারিয়াল লেভেল তাদের গণতান্ত্রিক ক্ষমতাকে কাজে লাগিয়ে সুপ্রিম কোর্টের অর্ডারের বিপরীতে কিছু করে ফেলছে এমনটা কিন্তু হবে না। তো সাথে সাথে আরও একজন সাংসদের আমি এটা দেখিয়ে দিই, তিনিও কিন্তু মাননীয় ধর্মেন্দ্র প্রধান জিকে চিঠি লিখেছেন। অরুণ কুমার সাগরজি, মেম্বার অফ পার্লামেন্ট, শাহজাহানপুর ইউপির বিজেপির থেকে, তিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজিকে কিন্তু চিঠি লিখেছেন এবং চিঠিতে এইসব ব্যাপার নিয়েই লেখা হয়েছে যাতে এক্সিস্টিং টিচারদের টেট থেকে মুক্তি দেওয়া যায়, এই ব্যাপারটা। অর্থাৎ সংসদে যে পরিমাণ যে মানে ভয়েস উঠছে বিভিন্ন সাংসদের পক্ষ থেকে, সেক্ষেত্রে এটা একটা শিক্ষকদের ক্ষেত্রে আশার আলো। ফলে আগামী স্টেপগুলো কি হয় সেটাই এখন আমাদের দেখার। তো আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।